আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শান্ত রুম জুড়ে মোমের মিটিমিটি আলো জ্বলছে। অতি সাধারণ তবে বেশ মজবুত কাঠের দ্বারা নির্মিত দরজা এবং থাই গ্লাসের তৈরি জানালা বদ্ধ রয়েছে। বাহিরে প্রকৃতিতে বয়ে চলেছে উত্তাল ঝোড়ো হাওয়া। শুভ্র নীল রঙা বিছানা চাদরের উপর চোখ বুজে শুয়ে রয়েছে এক নারী। পরনের কালো বোরকাটার গায়ে নেই আপাতত, কেবল একটা কমলা ও গোলাপি রঙা কামিজ এবং সালোয়ার দ্বারা আবৃত তার শরীর। রাত হয়তো তখন প্রায় 12টা চুই চুই। চেতনাহীন নারীর চেতনা ফিরে খুবই সন্তর্পণে। শীতল আবহাওয়ার শিরশিরে অনুভূতি লোমকূপে ছড়িয়ে পড়তেই বাণী হালকা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথার কাছটায় ছোট্ট ক্যাবিনেটের উপর চলমান মোমের আলোটাও তার ক্লান্ত চোখে খুব তীক্ষ্ণ অনুভূত হচ্ছে। মোমের টিমটিমে আলোতে চারিদিকে একবার চোখ বোলাতে সে উপলব্ধি করে যে সেই মুহূর্তে কোথায় আছে। এই সহজ উপলব্ধিটা বাণীর মস্তিষ্কে পৌঁছাতেই সে ভীত নয়নে ফের চারিদিকে তাকায়। সাথে সাথে তার চোখ গিয়ে ঠেকে বিছানা হতে খানিকটা দূরে লেদারের তৈরি এক সিঙ্গেল সিটের সোফার দিকে। বিশাল জানালার দিকে মুখ করা সোফাটাতে দূর হতে এক পুরুষ অবয়ব দেখা যাচ্ছে। সেই পুরুষ অবয়বটা কার হতে পারে তা বুঝতে একদণ্ড সময় লাগে না বাণীর। ভীত সে ভয়ে কুকড়ে হাতের কাছে থাকা বিছানার চাদরটুকু খামছে ধরে। অশান্ত দৃষ্টি আশেপাশে তাক করে বোঝার চেষ্টা করে বর্তমান পরিস্থিতি। বন্নি কোথায়, আর রুমে মোমই বা কেন জ্বলছে? এই বিলাসবহুল বাড়ি জুড়ে ইলেকট্রিসিটির অভাব মেটানোর জন্য আইপিএস তো সদা প্রস্তুত। তবে এই মোমের আলো জ্বালানোর পেছনে কারণ কি? ভীত বাণী কোনো দিক দিশা না পেয়ে ওড়নাটা গলায় দিয়ে ধীর কদম ফেলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। তবে হিরণের মুখোমুখি হওয়ার সাহস তার হচ্ছে না। তাই সে নীরবে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগুতে নেয়। সাথে সাথে পেছন হতে একটা পরিচিত শিশার সুর ধ্বনি সম্পূর্ণ রুম জুড়ে ছড়িয়ে পড়ে। সহসা বাণীর পা জোড়া থেমে যায়। অসহায় সে নিজের নেত্রপল্লব বুঝে নেয়। রুমের এক কোণে হতে মৃদু শব্দের পদধ্বনির কাছে এগিয়ে আসতে আসতে একটা সময় ঠিক বাণীর পেছনে এসে থামল। বুকে এক বিন্দু সাহস সঞ্চার করে বাণী চোখ মেলে তাকায়। পেছন পেনে না চেয়েই ক্ষীণ স্বরে উচ্চারণ করে, বন্ধির কাছে যাচ্ছি। কতটুকু বলেই এগিয়ে যেতে নিয়েও আর এগোতে পারে না সে। একটি বলিষ্ঠ হাত সাপের মতো আষ্টে পৃষ্ঠে তার কোমর জাপটে ধরে। বাণী সাথে সাথে ফের চোখ বুজে অস্বস্তিতে মুখ কুঁচকে ফেলল। অতঃপর নিজের প্রতি নীরব করুণার হাসি নিক্ষেপ করে সে। 6টা বছর, ঠিক 6টা বছর পর আবার এই গাঢ় কলুষিত স্পর্শের সম্মুখীন হতে হচ্ছে তাকে। কেনই বা হতে হবে না? বাণী ভুল করেছে, মস্ত বড় ভুল। বাণীর হাজারটা অপমান, ধিক্কার, চর, থাপ্পড় মাফ করলেও এই অপরাধ কখনো মাফ করবে না অগত্য পুরুষ। তা বাণী ভালো করেই জানে। সেটাও ভালো করে জানে এই অপরাধের শাস্তি হতে কেউই তাকে বাঁচাতে আসবে না। এত বছরেও কেউ আসেনি, এখন আসবে না। যেই গুটি দুয়েক মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের সকলের অস্তিত্বই আজ এই পৃথিবীর বুক হতে বিলীন হয়ে গিয়েছে। তাই নীরবে মৃত্যুর কাছে পরাজিত সৈন্যের ন্যায় সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বাণী। কানের কাছে মুখ নামানো শান্ত স্বরে বলে ওঠে, বহনি নিজের বাসায় আছে এই মুহূর্তে। এই পৃথিবীতে ওর জন্য সব থেকে সুরক্ষিত জায়গা যেটা। ওকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। ভুল বলেনি হিরণ। এই বাড়ির ভেতর প্রবেশ করে তার মেয়ের ক্ষতি করতে পারবে এমন দুঃসাহস কারণে। এমন দুঃসাহসিকতা দেখানোর আগে সেই মানুষের ঠিকানা হবে 3.5 হাত মাটির নিচে। ভাবলেশীন গলায় বাণী শুধায়, অপেক্ষা কিসের? আপনি জিতেছেন, আমি হেরেছি। নিয়ম অনুযায়ী পরাজিত ব্যক্তির শাস্তি পাওয়ার কথা। দিন শাস্তি, আমার প্রতিবাদ করার সাধ্য নেই। বাণীর এখনো আত্মসমর্পণ শেষ হতে না হতেই হিরণের অপর হাত বাণীর উন্মুক্ত গলা আবৃত করা ওড়নার কাছে পৌঁছায়। ওড়নাটা নিজের হাতের মুঠোয় নিয়ে সন্তর্পত্নীটা টেনে গলা মুক্ত করল হিরণ। প্রাণহীন দেহটা কাঁধের কাছে নরম স্পর্শ পেতেই বাণীর সম্পূর্ণ অন্তর বিষিয়ে উঠল। বিষের দানার প্রভাবে মূর্ছা যাওয়ার পূর্বেই ডান কাঁধের ভাঁজে লুকানো মুখটা ফিসফিসিয়ে প্রশ্ন করে উঠল, হেরে যাবে জেনেও কেন এই মরণ খেলায় মুক্ত হলে? বাণী বুঝি অকারণে মৃদু সাহস খুঁজে পেল। খানিকটা নির্ভীক গলায় সে জবাব দেয়, জিতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকুর আশায়। হিরণ বাণীর কথার পিঠে রেগে গেল কিনা বোঝা গেল না। সে সাথে সাথে বাণীকে নিজের দিকে ফিরিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। চোখে মুখে তার হিংস্র অগ্নিশিখা দাও দাও করছে। চোয়াল শক্ত করে সে শুধায়, কেন জিততে চাও তুমি? মেনে নাও নিজের হার। আমাকে ঘৃণা করে খুশি থাকো। তোমার তিক্ত অনুভূতির অধিপতি হিসাবে আমি আছি। তোমার ভালোবাসার অধিপতি হিসাবে বহনি আছে, আমার অংশ। আমি অতটুকুতেই সন্তুষ্ট। কতটুকু বলতে বলতে হিরণের মুখের ভাবমূর্তি পরিবর্তন হলো।
পলকহীন চোখ দুটো হতে হিংস্রতা উবে যায়। হাত বাড়িয়ে বাণীর কপালের একপাশে সাদা ব্যান্ডেজটা ছুঁয়ে দেয়, অতঃপর মৃদুস্বরে বলে ওঠে, এই ইট পাথরের তৈরি সীমানার বাইরে যাওয়ার ফল দেখলে ক্ষত নিয়ে ফিরেছ। বাণী ঠান্ডা গলায় জবাব দেয়, আপনার সীমানার ভেতর থেকেও অক্ষত রইলাম কই। এই ক্ষতের থেকেও গভীর দাগ উপহার দিয়েছেন, আমৃত্যু তা ভুলব না। হিরণের মুখ তখন ভয়াবহ কালো। সে এক পা দুপা করে পিছিয়ে যেতে শুরু করে। একটা সময় সে রুমে চলমান একমাত্র মোমবাতি শিওরে এসে দাঁড়ায়। বাণীর দিকে দৃষ্টি স্থির রেখেই সে এক হাতে মোমের ঊর্ধ্বভাগ এক হাতে চেপে ধরে। মুহূর্তে সম্পূর্ণ রূপ অন্ধকারে ছেয়ে যায়। মোমের বিগলিত গরম পানীয় চামড়ার সংস্পর্শে আসতেই তা জমে সাদা রূপ ধারণ করে, কিন্তু সে উত্তপ্ত পানীয়ের সংস্পর্শে হিরণ যন্ত্রণা খুঁজে পায় না। বাণী একদণ্ড সময় নেয়, চোখ বুজে বড় করে নিঃশ্বাস নেয়। হিরণ তাকে কোনো প্রকার শাস্তি দেয়নি, দেবেও না। ক্ষমা পেয়েছে সে। আজ রাতে হিরণের ভয়াবহ রূপের সাক্ষী হতে হবে না তাকে। এই উপলব্ধিটুকু কাজ করতে বাণী আর এক মুহূর্ত অপেক্ষা করে না। অন্ধকারে হাঁটতে দরজার নব ঘুরিয়ে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করে। ঝড়ের বেগে পৌঁছে যায় নিজের মেয়ের জন্য নির্ধারিত রুমটার ভেতর। এই রুমে ঠিকই মৃদু ড্রিম লাইটের আলো জ্বলছে, অর্থাৎ হিরণ ইচ্ছে করেই ওই রুমে লাইট অফ রেখে মোম জ্বালিয়েছিল। বাণী অতি সাবধানে মেয়ের পেছনে শুয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে। বুকে জমে থাকা কান্নাগুলো উতলে উঠতেই তার অবাধ্য চোখ জোড়ার কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। দুর্বল বাণী আরও একবার এই বন্দিশালায় বন্দী হয়ে রয়ে গেল। আবারও তাকে ফিরে আসতে হয়েছে এই পাপের সাম্রাজ্যে। যে বিষাক্ত সাম্রাজ্যে তার এক মলিন সুখ হলো বুকে আগলে রাখায় নিষ্পাপ শিশুটা। চোখের কার্নিশে জল ভেসে উঠলেও বাণীর বুকের কার্নিশে ভেসে উঠল ঠিক 12 বছর আগের অদ্ভুত সুন্দর কিছু স্মৃতিচিত্র। বর্ষা পেরিয়ে ঋতু রানী বসন্তের আগমন ঘটল কেবল। পরিষ্কার সাদা আকাশটা সর্বদা স্বচ্ছ থাকে এই ঋতুতে। আকাশ জুড়ে না দেখা যায় সূর্যের তীক্ষ্ণতা, আর না দেখা যায় কালো মেঘদলের গুমট ভাব। কিশোরী বাণীর হৃদয়ের অবস্থানও তখন এই পরিষ্কার আকাশের ন্যায়, যে আকাশ জুড়ে উড়ে বেড়ায় দুর্জয় নামক এক সুখ পাখি। বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থায় 10ম শ্রেণীর পর শিক্ষার্থীদের বসতে হয় এসএসসি নামক এক বোর্ড পরীক্ষার জন্য, কিন্তু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তার বদলে রয়েছে ও লেভেলের এক্সাম। বাণীর মা অহনা বেগম ও বাবা আনিসুজ্জামান তালুকদার অবশ্য বাণীর প্রতি একাডেমিক্যাল দিক দিয়ে কখনো তেমন একটা আশা রাখে না, কারণ বাণী স্টুডেন্ট হিসেবে কতটা জঘন্য তা তারা বেশ ভালো করেই জানে। কিন্তু জঘন্য এবং বেক বেঞ্চের হিসেবে খ্যাত বাণীর মধ্যে হঠাৎ লক্ষ্য করা যায় আমূল পরিবর্তন। নির্দিষ্ট দিনক্ষণ হিসেব করে বলতে গেলে প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্টের দিন হতে সেই পরিবর্তনের আবির্ভাব ঘটে। টিচারদের একান্ত বাধ্যগত ছাত্র শাহরিয়ার দুর্জয় যেখানে সব সাবজেক্টে 95+ পেয়ে টপ করেছে, সেখানে বাণী তালুকদার এক সাবজেক্টে ফেল এবং বাকি সব সাবজেক্টে টেনে টুনে পাস মিলিয়ে লাস্ট পজিশন দখল করেছে। কখনো রেজাল্টের পরোয়া না করা মেয়েটা সেদিন প্রথমবারের মতো লজ্জিত অনুভব করে। সর্বদা চোখ পাকিয়ে চলা মেয়েটা সেদিন লজ্জায় স্কুলে চোখ তুলে কারো দিকে তাকাতে পারেনি। রেজাল্ট কার্ড নিয়ে বাড়ি ফিরেই সে থমথমে মুখে নিজের বাবার কাছে গিয়ে আবদার কম আদেশ বেশি সুরে বলে, 3 দিনের মধ্যে সিলেট শহর তন্ন তন্ন করে আমাকে প্রতিটা সাবজেক্টের জন্য বেস্ট টিউটর খুঁজে এনে দাও বাবা। বিকেলবেলায় সবুজ ঘাসে আবৃত উঠোনে বেতের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে কেবলমাত্র চায়ের কাপে চুমুক দিচ্ছিল আনিসুজ্জামান তালুকদার, কিন্তু মেয়ের এহনো কথায় তিনি বিষম খেয়ে যায়। ফলস্বরূপ মুহূর্তে ওনার কাশি উঠে যায়। বাণীর মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। সে ঘরের ভেতর প্রবেশ করতে করতে নিজের মা অহনা বেগমকে ডেকে বলেন, মামুনি, টেক কেয়ার অফ ইওর হাজব্যান্ড। মেয়ের উচ্চকণ্ঠ শুনে কিছুটা বিরক্তি নিয়েই ঘর ছেড়ে বের হয় অহনা বেগম, কিন্তু বাড়ির দরজার কাছাকাছি আসতেই তিনি দেখেন আনিসুজ্জামান কাশতে কাশতে নাজেহাল অবস্থা প্রায়। তিনি বিলম্ব না করে সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে সামনের দিকে ছুটে। স্ত্রীর আনা গ্লাসের পানিটুকু খেয়ে ধাতস্থ হতে আনিসুজ্জামান প্রশ্ন করে, বাণী কি আজও বাঁশঝাড়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছে? আনিসুজ্জামানের এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেও অহনা বেগম বিরক্তি নিয়ে জবাব দেয়, আর কোন রাস্তা দিয়ে আসবেও? কতবার মানা করেছি এসব বাঁশঝাড়ের নিচ দিয়ে মেয়ে মানুষ একা যেন আসা যাওয়া না করে, কিন্তু আমার কথা শুনলে তো। দামড়া মেয়ে যদি নিজের ভালো না বোঝে তাহলে কার কি করার আছে? অন্য সময় হলে অহনা বেগমের এমন সেকালে কথাকে তেমন একটা গুরুত্ব দিত না আনিসুজ্জামান, কিন্তু আজ গুরুত্ব না দিয়ে পারছে না সে। চিন্তিত গলায় বলে, কোনো খারাপ কিছু আচর করলো নাকি মেয়েটাকে? বাবুই পাখির বাসার মতো রুমে বিছানায়
উবুর হয়ে শুয়ে আছে এক কিশোরী। গায়ের ইউনিফর্ম এখনো বদলায়নি সে। তার রুমের প্রিয় কর্নারে থাকা রেডিওতে বেজে চলেছে সদ্য রিলিজ পাওয়া মেরি ব্রাদার কি দুলহান সিনেমার হিট সং ইশক ইশক। গানের শব্দ পৌঁছে যায় ঘরের প্রতিটা ইট পর্যন্ত, কিন্তু গানের সাথে বাণীর মনের অবস্থার কোনো সামঞ্জস্য নেই বললেই চলে। তার মন আকাশে কুণ্ডলি পাকা কালো মেঘেরা ভিড় করেছে। বুঝতে পারছে নিজেরা দুর্জয়ের মধ্যে থাকা বিস্তর পার্থক্য। দুর্জয়ের নজরে পড়তে হলে এবং তার মন জিততে হলে তাকে আগে দুর্জয়ের সমান স্থানে পৌঁছাতে হবে। এরকম আরও অসংখ্য ভাবনার পাহাড়ের নিচে চাপা পড়ে ধীরে ধীরে বাণী ঘুমে তলিয়ে যায়। কালো রঙের রেডিওটায় বাজতে থাকা গানটা বুঝি ঘুম গাঢ় করতে আরেকটু সাহায্য করলো। কই পিছে না আগে হে, फिर भी जाने क्यों भागे है, मारे इश्के का दिल मेरा, इश्के उश्के ये हिस्से में, तेरे मेरे ये किस्से में, माওলা শিখে বিন দে শিখা। রাতের শেষ প্রহর তখন। ফ্যাকাশে আকাশে চাঁদের অস্তিত্ব নেই। পরিবেশে তখন শিরশিরে গা কাঁপানো বাতাসের অস্তিত্ব। নিস্তব্ধ রুমটার দরজা হঠাৎ ধীর গতিতে খুলে যায়। ভূতগ্রস্তের ন্যায় একটি ছায়া খুবই সাবধানে প্রবেশ করে রুমের ভেতর। পাতলা টি শার্ট পরিহিত উজ্জ্বল ফর্সা রঙের পুরুষ শব্দহীনভাবে এগিয়ে যায় বিছানার দিকে। অতঃপর খুব নীরবেই বন্যির গায়ে থাকা কমফোর্টটার কিছুটা প্রশস্ত করে টেনে ঘুমান্ত বাণীর গায়ে মেলে দেয়। সম্পূর্ণ রুম জুড়ে উপস্থিত অক্সিজেনের সাথে মিশে যাচ্ছে তিনটা মানুষের নীরব নিঃশ্বাস। কারো নিঃশ্বাসে মিশে রয়েছে বিষাদের ছায়া, তো কারো নিঃশ্বাসে মিশে আছে বুকের অস্থিরতা। তৃতীয় জনের ছোট্ট নিঃশ্বাসের সাথে মিশে আছে নির্ভীক প্রশান্তি। ঘুমন্ত দুই মানবীর সামান্য নড়ে উঠতেই সেই ছায়া দ্রুত রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তড়িঘড়ি করে বের হতে নিয়ে কোনো এক কাঠের ফার্নিচারের কোণার সাথে পায়ের নখে আঘাত পেতেই সে নিঃশব্দে চোখ মুখ কুঁচকে ফেলে। পেছনে ফিরে আবার বিছানার দিকে তাকিয়ে লক্ষ্য করে ঘুমন্ত ব্যক্তিরা জেগে গেল কিনা। জাগেনি। উল্টো একে অপরকে জড়িয়ে ধরে বেশ শান্তিতেই ঘুমোচ্ছে তারা। সে ঘুমান্ত দুই মানবীর পানে চেয়ে থেকে অজ্ঞত ব্যক্তি উপলব্ধি করলো সে খুব জ্বালা অনুভব করছে, পায়ে নয় বরং বুকে। সিমেন্ট মানব খ্যাত পুরুষেরও কি বুক পুড়ে? ঠিক কতখানি পুড়লে হৃদয় ছাই হয়ে উড়ে যায়। আপন গতিতে এগোনো এক জোড়া পা হেঁটে চলেছে জামাল খান রোডের ফুটপাত ধরে। তার নেই কোনো তাড়া, নেই কোনো সঠিক গন্তব্য। আপাতত জন্য তার মাথায় কোনো দায়িত্ব বোঝাও নেই। যুবকের আপন চিত্ত জুড়ে বেশ ফুরফুরে ভাব। আচমকা চলমান পা জোড়া থমকায় আলোয় জলজল করা এক বিখ্যাত গ্রন্থাগারের সামনে এসে। চট্টগ্রাম বাতিঘর সে গ্রন্থাগারের নাম। বই পড়ার মৃদু ঝোঁক থেকেই বুঝি যুবক বাতিঘরে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ আশেপাশে ঘুরঘুর করেও মন মতো কোনো বই খুঁজে পায় না সে। এখানে থাকা বেশিরভাগ ভালো বইগুলোই ইতিমধ্যে তার পড়া হয়ে গিয়েছে। আপন মনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কোমর সমান বইয়ের তাকের সামনে এসে থামে সে। তাকের উপর অংশে থাকা একটা বইয়ের দিকে তার চোখ আটকায়। এ গুড গার্লস গাইড টু মার্ডার। হলি জ্যাকসনের লেখা বইয়ের নামটুকু পড়েই যুবকের মনে কৌতূহল জাগে বসে। সে বইটা নেওয়ার উদ্দেশ্যে এক হাত বাড়িয়ে বইটা ছুঁতেই কোথা থেকে উড়ে এসে একটা চিকন শ্যাম হাত বইয়ের অপর পাশ ধরে ফেলল। যুবক ভুরুকুচকে তাকের উপর পাশে ঠিক সামনে বরাবর তাকাতেই দেখলো শ্যাম বর্ণের একটা মেয়ে বইটা ধরে রেখেছে। যুবক এক দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ স্বরে বলে, বইটা আমি আগে নিয়েছি, আপনি অন্য কপি নিয়ে নেন। জিন্স কুর্তির সাথে গলায় স্কার্ফ ঝোলানো শ্যাম বর্ণের মেয়েটা যেন যুবকের কথায় মৃদু খেপে গেল। সে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, এই মিয়া, মস্করা করেন? এই বই আগে আমি ধরেছি। মেয়েটার উচ্চস্বরে নীরব গ্রন্থাগারের নীরবতা ভঙ্গ হলো। আশেপাশের কিছু বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকা মানুষের দৃষ্টি দেখে যুবক বিরক্ত বোধ করলো। ভারী ম্যানারলেস মেয়ে তো, অ্যাটেনশন সিকার নাকি এই মেয়ে? এভাবে চেঁচানোর মানে কি? যুবক ফের শান্ত গলায় বলে, দেখুন, বইটা আগে আমি ধরেছি, তার মানে বইটা আমার। আপনি কাইন্ডলি অন্য কপি খুঁজে নিয়ে নিন। মেয়েটা ফের চেঁচিয়ে ওঠে, আপনি আগে ধরেছেন মানে কি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? আমাকে চিনেন মিয়া? এই বইয়ে আমি হাত রেখেছি মানে এই বই আমার। শান্ত যুবক এবার বেশ রেগে যায়। নিচু স্বরে সামান্য শাসিয়ে বলে, দেখুন, আমি আপনার সাথে নিচু গলায় ভদ্রভাবে কথা বলছি। প্লিজ নিজের উগ্র কথার স্বর কমিয়ে আশেপাশের মানুষের মনোযোগ আকর্ষণ বন্ধ করুন। শ্যামরামণি এবার রেগে চেঁচিয়ে উঠল, এই, আপনি আমাকে অভদ্র, উগ্র আর অ্যাটেনশন সিকার বললেন? রমণীর চেঁচানোর মধ্যেই সেখানে উপস্থিত হলো আরেকজন মেয়ে। সে সেই রমণীর গা ঘেঁষে দাঁড়িয়ে প্রশ্ন করে,
কি হয়েছে জেসি, চিল্লাচ্ছিস কেন? রমণী অভিযোগের সুর মিশিয়ে বলে, এই লোক আমাকে গালি দিল মাত্র, এখন আমি আরো আগে এই বই ছাড়বো না। শেষের কথাটুকু কিছুটা জোর মিশিয়ে বলে জেসি একটানে বইটা নিজের হাতে নিয়ে নিল। উক্ত যুবক জেসির এহনো অভদ্রতায় বেশ বিরক্ত হলো, কিন্তু সে কিছু বলবে তার আগেই লাইব্রেরির একজন কর্মী এসে বলে, এক্সকিউজ মি আপু, বইটার জন্য অলরেডি একজন পেমেন্ট করে ফেলেছে, আর এই মুহূর্তে লাইব্রেরিতে এটাই লাস্ট কপি, আপনি পরে কখনো নিয়েন। কর্মীর কথাই যুবকের থমথমে কালো মুখের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে আর কোনো কথা না বাড়িয়ে প্যান্টের পকেট ভাইব্রেট মুডে বাজতে থাকা ফোনটা বের করে কানে গুজিয়ে সেখান থেকে প্রস্থান করে। রাগে লাল হয়ে থাকে জেসি বাধ্য হয়ে বইটা সেই কর্মীর হাতে দিয়ে দেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বোকা সুরে প্রশ্ন করে, বাই দ্য ওয়ে দোস্ত, তুই এটা কেন বলছিলি? ওই লোকটা যে তোকে চিনে কিনা? ওই লোকটা তোকে কেন চিনবে? তার কি তোকে চেনার কথা? জেসির আগে কটমট দৃষ্টি মেলে বান্ধবীর দিকে তাকায়। পুরো পৃথিবীর সব ছাগল পাগল এসে তার কপালেই কেন জুটে। গ্রন্থাগার থেকে বের হয়ে যুবক আশেপাশে সামান্য চোখ বুলিয়ে ফোনের অপর পাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করে, কোথায় তুই? প্রশ্নটুকু শেষ হতে না হতেই 6 জন যুবক পেছন থেকে এসে তার আশেপাশে হুমড়ি খেয়ে পড়ে। 6 জন যুবকের আকস্মিক এহনো কাণ্ডে অজ্ঞাত যুবক চমকায় না, বরং সে সামান্য হেসে ফোন কান থেকে নামিয়ে ফের পকেটে ভরে ফেলে। সাইফ চঞ্চল গলায় প্রশ্ন করে, প্রত্যয় মামা, এদিকে আমরা চাকরির প্রেসারে হিমশিম খাচ্ছি, আর তুই এখানে ছোকরিও পেয়ে গেলি? প্রত্যয় সরু চোখে 6 জনকে একবার দেখে প্রশ্ন করে, তোরা আমার উপর নজর রাখছিলি? সাদাত সামান্য গলা খাকারি দিয়ে বলে, মেজরের থেকে হাফ ডে অফ পেতেই যখন তুই সুরসুর করে একা বেরিয়ে গেলি, তখন সাইফ বলল নিশ্চয়ই তুই কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, তাই আমাদের সবাইকে নিয়ে এসে অপারেশন প্রত্যয় অভিযানে নেমে পড়ে। সাইফ কথার মাঝে ঝগড়া দিয়ে বলে, ওয়েল, আমি ভুলছিলাম না তো। যাই হোক, এইবার বল মেয়েটিকে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেথলেহেম এজি চার্চের পাশে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ম্যানারলেস মাথামোটা একটা মেয়ে। তার পেছনে হাঁটতে থাকা 6 জন উ বলে অদ্ভুত শব্দ করে ওঠে। প্রত্যয় হাঁটা থামিয়ে সরু চোখে পিছু ফিরে তাকাতেই সাইফ এগিয়ে এসে প্রত্যয়ের গলায় ঝুলে থাকা হেডফোনটা এক টানে নিয়ে বলে, মামা, ম্যানারলেস আর মাথামোটা মেয়েটার নাম কি? প্রত্যয় ভুরু কুচকে বলে, হেডফোন ফেরত দে। সাইফ উল্টো পায়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, আগে ভাবির নাম বলবি, তারপরে হেডফোন পাবি। প্রত্যয় রাগ দেখিয়ে বলে, কে ভাবি? কার ভাবি? রাফি পেছন থেকে বলে ওঠে, আমাদের ভাবি, যাকে এইমাত্র ম্যানারলেস আর মাথামোটা বললি। জোনায়েদ পাশ থেকে বলে ওঠে, Love beings with war, bro. I can smell love in the air. ফারদিন সামান্য বিরক্তি নিয়ে বলে, I can smell only pollution here. হৃদয়ান ফারদিনকে ধমকে বলে, হোপ বেড়া, তুই আনরোমান্টিক সিঙ্গেল, তোর নাকি প্রেমের গন্ধেরও গরুর গোবরের মতো মনে হবে। উল্টো পায়ে হাঁটতে হাঁটতে সঙ্গীদের কথা শুনে শব্দ তুলে হাসছিল সাইফ। তখন ঘটে অঘটন। আকস্মিক কারোর সাথে ধাক্কা লেগে সে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়, কিন্তু তার 84 কেজির দেহের ভারে ধাক্কা সামলাতে না পেরে জলজান্ত এক মানবী ফুটপাতের পাশ কেটে পাকা রাস্তায় পড়ে গেল। মুহূর্তেই নিজের হাঁটু চেপে সে আর্তনাদ করে উঠল। আম্মু! মানবীর আর্তনাদ এবং আকস্মিক দুর্ঘটনায় একদল যুবকের মুখের হাসির শব্দ থেমে গেল। হতভম্ব সাইফ একবার রাস্তার ধারে হাঁটু ধরে বসে থাকা রমণীকে দেখলো, আবার ঘাড় ঘুরিয়ে নিজের সঙ্গীদের দিকে তাকালো, অতঃপর বেশ ধমকে গেল। আই মাইয়া, চোখ কি চাঁদের দিকে দিয়া ঘুরো? শালার মাইয়া মাইনছেরে রাস্তা চড়ার লাইসেন্স দেয় কি আসলে? আগন্তুক রমণীর ফোলা ফোলা চোখ থেকে মুহূর্তে জল গড়িয়ে পড়ে। অপরিচিত কারো এমন ধমক তার ঠিক হজম হয় না। সে এক হাতে পা চেপে ধরে রেখে আরেক হাতে নিচের কাঁধের সাইড ব্যাগ হতে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। এক মুহূর্তের মধ্যে অপর পাশে ফোন রিসিভ হয়। রমণী অতি নরম গলায় কান্না করতে করতে বলে, আপু, আমাকে একটা ভাইয়া রাস্তায় ফেলে দিয়েছে, তুমি প্লিজ আসো। ভাই আমাকে ধমকাচ্ছে, ওনার সাথে আরো অনেকগুলো ভয়ঙ্কর দেখতে ভাইয়া আছে, আমার ভয় করছে।
এতদূর শুনতেই সাহেব বলে ওঠে, খাইছে রে। এইটুকু বলেই সে সাথে সাথে দৌড় লাগায়। রাস্তায় পড়ে থাকা রমণী এবং বাকি 6 জন যুবক হতভম্ব হয়ে যায়। কিছুদিন যেতেই সাহেব ফের উল্টো দৌড়ে এসে সঙ্গীদের উদ্দেশ্যে বলে, তোরা কি বলদ মাইয়ার বাপের কেস খাওয়ানোর জন্য এনে দাঁড়ায় রইছস? দৌড় দে। বলেই সাহেব ফের দৌড় দেয়। তার পিছু পিছু এবার বাকি 6 জনও ছুটে। প্রত্যয় দৌড়াতে দৌড়াতে এবার বলে, মেজরের সামনে তো প্রথম দিন খুব বড় মুখ করে বলেছিলি যে তুই নাকি কখনো ময়দান ছেড়ে পালাস না, এখন দোষ করে আসামির মতো পালাচ্ছিস কেন? সাহেব দৌড়াতে দৌড়াতে জবাব দেয়, হব বেটা, শালার মাইয়া জাতি একটা গ্যাঞ্জাম, আর গ্যাঞ্জাম দেখলে পালানোই হয়েছে গিয়া বুদ্ধিমানের কাজ, বুঝলি? অন্ধকার রুমে মাথার উপর কেবল একটা মৃদু আলোর বাল্ব জ্বলছে। সেই বাল্বের ঠিক নিচেই রয়েছে একটা টেবিল ও একটা চেয়ার। টেবিলের উপর সামান্য ভর দিয়ে বসে আছে কালো প্যান্ট এবং কালো শার্ট পরিহিত এক পুরুষ। শার্টের হাতা তার কোনই পর্যন্ত গোটা। তার ঠিক সামনেই চেহারায় আহত অবস্থায় বসে আছে এক মধ্যবয়স্ক পুরুষ। ব্যথাতুর মুখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে আবেদন করে চলেছে, हमको छोड़ दो सर, हम तो मामूली आदमी हैं, हमको कुछ नहीं मालूम। সাথে সাথেই কালো শার্ট পরিহিত পুরুষ টেবিল থেকে ভর সরিয়ে নেমে আসে। লোকটা চুল মুঠি করে ধরে ভয়ঙ্কর ভরাট কণ্ঠে শুধায়, তুই যদি সাধারণ এক দোকানদারই হোস তাহলে 6 মাস আগে এভারভিউ রেস্টুরেন্টে হামলা করা ওই জঙ্গিদের জন্য ড্রাইভারের কাজ করছিলি কেন? सर सच में हमको कुछ नहीं मालूम। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভাঙে। এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের সাথে চলা লোকদের হয়তো এটাই নীতি, জীবন দিবে তবুও স্বীকারোক্তি না। দুর্জয় কিছু না বলে সোজা হয়ে দাঁড়ায়। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে অন্ধকার কক্ষ হতে বেরিয়ে যায়। দুর্জয় প্রস্থান করতেই মোর্শেদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শ্যামবর্ণের এই ভয়ঙ্কর লোকটার প্রশ্ন উত্তরের পর্ব শেষ হওয়ায় খানিকটা স্বস্তি পায় সে। কিন্তু তখনই ফের রুমের দরজাটা শব্দ তুলে খুলে যায়। মোর্শেদ চোখ তুলে তাকাতেই দেখে দুর্জয় ফের রুমে প্রবেশ করেছে, কিন্তু খালি হাতে বের হলেও খালি হাতে ফেরেনি সে। তার হাতে থাকা বস্তুটা দেখতেই মোর্শেদের শির দ্বারা বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। সে হতভম্ব চোখে তাকিয়ে রয় ছোট করে কাটা চুল এবং কাটকাট চেহারার পুরুষের দিকে। এই পুরুষ করতে কি চাইছে, মতলব কি? মোর্শেদের মস্তিষ্কের প্রশ্নের আনাগোনার মাঝেই দুর্জয় সুইচ বোর্ড চেপে সাদা আলোর বাল্বটা নিভিয়ে অন্য একটা সুইচ অন করে দেয়। মুহূর্তে সম্পূর্ণ রুম জুড়ে ভুতুড়ে লাল রঙের মৃদু আলোর আভা ছড়িয়ে পড়ে। মোর্শেদ কিছু বলবে তার পূর্বেই দুর্জয় এক হাতে তাকে চেয়ার সহ টেনে সুইচ বোর্ডের দেয়ালের দিকে নিয়ে যায়। মোর্শেদ ফের ভীত চোখে মেলে দুর্জয়ের হাতে থাকা বস্তুটার দিকে তাকায়। দুর্জয় খুব স্বাভাবিক ভঙ্গিতে বস্তুটার ইলেকট্রিক ওয়্যারের প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে সুইচ অন করতে তীক্ষ্ণ শব্দ তুলে সরু চিকন এবং ধারালো একটা অংশ ঘুরতে শুরু করে। সেই তীক্ষ্ণ শব্দে মোর্শেদের মাথা ধরে গেলেও দুর্জয় স্বাভাবিক গলায় বলে ওঠে, এই রুমটাকে প্রথম দেখায় সকল অপরাধী খুব স্বাভাবিক একটা রুম ভাবে, ঠিক আমার মতো। এই রুমে প্রবেশ করা সকল অপরাধী আমাকে প্রথম দেখায় বুঝতে পারে না যে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি। আমি তাদের সুযোগ দিই, কিন্তু তারা তা হাত ছাড়া করে। ঠিক সেই মুহূর্তে এই রুম এবং আমি খোলস ছেড়ে নিজেদের ভয়ঙ্কর রূপ ধারণ করি। দিস ইজ দ্য রেড রুম অ্যান্ড আমি এই মুহূর্তে তোর আতঙ্ক। তাই এই ড্রিল মেশিন দ্বারা আমি তোর চেহারার নতুন নকশা আঁকার আগে যা জানিস সব স্বীকার কর। মোর্শেদ ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সেই সুযোগ তার কাছে নেই। তার 2 হাত চেয়ারের পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো, পা দুটো শক্ত করে বাঁধা। একই জমদূতের হাতে সে এসে পড়ল। মোর্শেদ মুখ খুলতে যতই সময় নিচ্ছে ততই ড্রিল মেশিনটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আনছে দুর্জয়, ঠিক তার চোখ বরাবর। সম্ভাবনীয় পরিণতির কথা ভেবে মোর্শেদ তীর করে ঘামছে। দয়ামায়াহীন এই নির্দয় পুরুষে কতটা ভয়াবহ তা উপলব্ধি করতেই তার বুক কাঁপে। ড্রিল মেশিনটা আর তার চোখের মাঝে যখন কেবল আর কয়েক আঙুলের ফারাক, ঠিক সেই মুহূর্তে মোর্শেদ চোখ বুজে চিৎকার করে বলে ওঠে একটি নাম, রয়েস ডিলডার। জনমানবহীন নীরব এলাকাটার মধ্যে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে প্রেসাদ সমতুল্য এক ভিলা। রাত তখন 9টা বাজে। ভিলার ঠিক মাথার উপরেই যেন উঠেছে মস্ত বড় চাঁদ। বাহির হতে গাড়ির হর্নের শব্দ ভেসে আসতেই সদর সিংহ প্রবেশদ্বার খুলে যায় দুদিকে। একটি কালো গাড়ি সমীচীন গতিতে প্রবেশ করে বিশাল ওয়াকওয়ে ধরে ঠিক ভিলার সামনে এসে গাড়িটা থামে। গাড়ি হতে নেমে আসে হিরণ। ফোন আলাপে ব্যস্ত প্রবেশ করে বাড়ির ভেতর।
বিশাল লিভিং এরিয়ায় উপস্থিত দুজন কাজের লোককে চোখের ইশারায় বলে এখান থেকে চলে যেতে। আদেশের দাসরা আদেশ মাথা পেতে মুহূর্তে প্রস্থান করে। ফোনের অপর পাশ হতে ভেসে আসে একজন পুরুষের স্বর। আজকাল কাজে বেশ মনোযোগী মনে হচ্ছে তোমায়, ব্যাপার কি? হিরণ নিজের ক্ষমতাবান স্বর বজায় রেখে বলে, আপনার ধারণা ভুল। ফোনের অপর পাশে থাকা পুরুষ এবার সামান্য রসিকতা মিশিয়ে বলে, শুনলাম তোমার নাকি বউ আর বাচ্চাও আছে, এটাও কি আমার ভুল ধারণা? অজ্ঞাত লোকের সূক্ষ্ম উপায়ে দেওয়া হুমকিটা ধরতে সময় লাগলো না হিরণের। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে এলো। কাটকাট স্বরে জবাব দেয়, আপনি আজকাল কাজ ছাড়া অহেতুক জায়গায় খুব মস্তিষ্ক কাটাচ্ছেন। বয়স হয়েছে, মস্তিষ্ককে আরাম দিন। কে জানে মস্তিষ্কের উপর এত প্রেসার দিলে না আবার ব্রেন হ্যামারেজ হয়ে যায় আপনার। কথাটুকু বলেই হিরণ ফোন কেটে দিল। রাগে ফোঁসফোঁস করছে সে, নিঃশ্বাস আটকে আসছে। শার্টের উপরের দুটো বোতাম খুলে ঘন ঘন নিঃশ্বাস নেয় সে। পৌঁছে গিয়েছে তারা, খুব দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা। এই এত বড় ব্লান্ডারটা কিভাবে হলো তা মনে পড়তে তার উবে যাওয়ার রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। তড়িৎ গতিতে সে সিঁড়ি ভেঙে উপরে চলে আসে। নিজের রুম বরাবর মেয়ের রুম প্রবেশ করতেই দেখে বন্নি বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে টিভিতে মার্ভেল স্টুডিওর একটা সিনেমা দেখছে। কিন্তু দরজা খুলে পাপার আগমন টের পেতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। দাঁত বের করে হেসে সে বিছানার উপর দাঁড়িয়ে পাপার কোলে ছুটে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়। হিরণ এগিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে প্রশ্ন করে, ডিনার করেছো মা? ইয়েস পাপা, জানো আমি আর মাম্মাম সন্ধ্যায় লেমন কেক বেক করেছি, আমি তোমার জন্য রেখেছি। হিরণ মেয়ের কপালে চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ মা, তুমি এখন বসে মুভি দেখো, মাম্মা এখন একটু পাপাকে টাইম দিক। বন্নি হেসে বলে, শি ইজ ইয়ার্স। হিরণ বন্নিকে কোল থেকে নামিয়ে চোখ তুলে রুমের এক কোণে জানালার পাশে দাঁড়িয়ে বাণীকে দেখে। অতঃপর রুমে আসার জন্য ইশারা দিয়েই বেরিয়ে যায়। নীরব ভঙ্গিতে রুমে প্রবেশ করেই দরজাটা ভেতর থেকে লক করে দেয় বাণী। হিরণের চোখের অগাধ রাগ তার দৃষ্টি এড়ায়নি। কি হয়েছে আবার? সেই পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে মওকুফ করা ক্ষমার হিসেব কি আজ মেটাবে নাকি? কথাগুলো ভাবতে ভাবতে বাণী রুমের এক কোণে মাথা নত করে দাঁড়িয়ে রয়। ক্যাবিনেটের ওপর থাকা স্পিকারে লাউড ভলিউমে মিউজিক প্লে করে দিয়ে হিরণ অস্থির ভঙ্গিতে সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করছে। মিউজিক প্লে করার কারণ হলো যেন তাদের রুমের ভেতরকার দ্বন্দ্ব মেয়ের কান পর্যন্ত না পৌঁছায়। প্রচন্ড রাগে নাকি রাগ ঠান্ডা করতে তার এই অস্থিরতা তা ঠাওর করা যাচ্ছে না ঠিক। অতিমাত্রার রাগে তার চোখ খানিকটা লাল বর্ণ ধারণ করেছে। আচমকা তার পায়চারি বন্ধ হয়ে যায়। শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে সে। অতঃপর বেশ থমথমে গলায় বলে, আমার এত বছরের সতর্ক শিকল ভেঙে পালিয়ে গিয়ে মস্ত বড় ভুল করেছো তুমি। বাণী মাথা নত রেখে ভাবলেশীন গলায় শুধায়, আবার পালাবো, যতবার সুযোগ পাবো ততবার পালিয়ে যাব। কখনো না কখনো আপনি ঠিকই বিরক্ত হয়ে পিছু নেওয়া ছেড়ে দেবেন। হিরণের সংবরণ করা রাগটা বাণীর বলা প্রথম কথাটুকুতে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বাণীর পাশের দেয়ালে এক হাতের সাহায্যে আঘাত করে চেঁচিয়ে ওঠে, কি বললে? তোমার কোনো ধারণা আছে কি করেছো তুমি? তোমার এই ভুলের কারণে আমার বিরুদ্ধে ব্যবহার করার মতো ট্রাম্প কার্ডের সন্ধান পেয়ে গিয়েছে তারা। বিষয়টার ভয়াবহতা উপলব্ধি করতে পারছো তুমি? হিরণের ক্ষিপ্র পায়ে এগিয়ে আসা দেখে চোখ বুজে ফেলেছিল বাণী। সেই চোখ জোড়া মেলে তাকায় সে হিরণের বলা কথাগুলো শেষ হতে। হিরণ তার পানেই চেয়েছিল। সেই হিংস্র চোখের দিকে তাকিয়েই থেকে বাণী উত্তর দেয়, আপনার থেকে ভয়াবহ আর কি হতে পারে? হিরণের হিংস্র চোখ জোড়া মুহূর্তেই শীতল হয়ে আসে। বাণীর বলা সামান্য কথাটা তার বিবেকের দোরগোড়ায় তাকে দুঃসহ যন্ত্রণার ভেতর ফেলে দিচ্ছে। খানিকটা সময় সেভাবেই পেরিয়ে যায়। হিরণ নীরবে ধীরে বাণীর কাছ থেকে সরে দাঁড়ায়। সবসময় শক্ত চিত্তটা বেশ শীতল ভঙ্গিতে এগিয়ে যায় সোফার দিকে। যাওয়ার পথে স্পিকারে চলমান গানটাও বন্ধ করতে ভুলে না সে। হিরণ সোফায় বসে চুপচাপ পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। পরিবেশটা নিঃশব্দতার ভুবনে তলিয়ে যায়। অসহ্য অনলে দগ্ধ হিরণের প্রতিটা রন্ধ্র তাকে চিৎকার করে জানান দিচ্ছে এই যাতনা আর সহে না। ভিতরটা এফোড় ওফোড় হয়ে গেলেও মুখে খুব শীতল স্বরে বলে, কি চাও তুমি বাণী? আমি মরে যাই? তোমার সামনে নিজের বিধ্বংসী রাগটা আমি কেন সংবরণ করি বুঝতে পারো না? এইটুকু যথেষ্ট না? হিরণের শীতল প্রস্তার পিঠে বাণী তাচ্ছিলের হাসি হেসে বলে, দয়া করছেন বুঝি? কে বলেছে আপনাকে নিজেকে সংবরণ করে
আমার উপর দয়া করতে? কৃতদাসীর উপর কেউ দয়া করে নাকি? বাণীর উচ্চারণ করা কৃতদাসী শব্দটা হিরণের কানে বিধে। অসহ্য যন্ত্রণাটা গলাধকরণ করে সে উচ্চারণ করে, নিজেকে আজে বাজে নামে সম্বোধন করা বন্ধ করো। বাণী আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে যায়। বদ্ধ দরজার নবটা ঘোরাতেই তার হাতটা থেমে যায়। পেছনে না ফিরে এসে শান্ত গলায় বলে ওঠে, 99টা ভালো কাজ করা মানুষ যেমন কখনো একটা খারাপ কাজ করে খারাপ মানুষ ট্যাগ পায় না, একইভাবে 99টা খারাপ কাজ করা মানুষ একটা ভালো কাজ করে কখনো ভালো মানুষের ট্যাগ পায় না। কথাটুকু বলেই বাণী রুম থেকে বেরিয়ে যায়। একবারও আর ফিরে পিছনে তাকায় না। হিরণ চোখ বুজে রয়। বাণীর উচ্চারণ করা প্রতিটি শব্দই তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছে। কি সুকৌশলে সে বুঝিয়ে দিয়ে গেল যে তার কাছে হিরণের 99টা খারাপ কাজই মুখ্য। সেই মুখ্য বিষয়ের পিঠে হিরণের বাণী ও বন্যির প্রতি ভালোবাসাটা অতি নগণ্য এবং ঠুনকো একটা জিনিস। মনের উঠোনে টই টই করে ঘুরে বেড়ানো ভয়কে বালিচাপা দিয়ে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করে হিরণ। অপর পাশ থেকে কল রিসিভ হতেই হিরণ শক্ত কণ্ঠে আদেশ করে, বাড়ির চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা দ্বিগুণ করো এবং জোরদার করো। আমার অনুমতি ব্যতীত যেন এই বাড়ির ভেতরে একটা মাছিও প্রবেশ করতে না পারে। আমার অনুপস্থিতিতে বাণী আর বন্হির উপর 24 ঘন্টা যেন নজর রাখা হয়। ওদের গায়ে একটা টোকাও যদি পড়ে তাহলে আমি কি কি করতে পারি তা সবাইকে মনে করিয়ে দাও। কঠিন বাক্যের আদেশ বর্তানো শেষ হতেই হিরণ ফোন রেখে দেয়। উঠে রুম থেকে বেরিয়ে সোজা নিচে কিচেনে চলে যায়। কিচেনে উপস্থিত একজন রাঁধুনি হিরণকে দেখেই তটস্থ স্বরে প্রশ্ন করে। হিরণ মাথা নেড়ে না বলে থমথমে গলায় আদেশ করে, যেতে পারো। 2 শব্দের আদেশ পেতে রাঁধুনি হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় সে। হিরণ গায়ের ধূসর রঙা বেলেজারটা খুলে একটা চেয়ারের উপর রাখে। অতঃপর বেশ শান্ত ভঙ্গিতে সাদা রঙের শার্টের হাতা গুটিয়ে ফ্রিজের দরজাটা খুলে ফ্রিজের এক কোণে রাখা অর্ধ গোলাকার কেকের ট্রেটা বের করে নিয়ে টেবিলে গিয়ে বসে সে। ছুরির সাহায্যে বেশ সুকৌশলে এক স্লাইস কেটে একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে সামান্য কেক মুখে তুলে মেয়ে আর মেয়ের মার বানানো বেমানান স্বাদের কেকটা বেশ তৃপ্তিসহই খেলো সে। বন্যির ভাষায় বললে হিরণের হন্টেড লাইফে এই বিদঘুটে কেকটার স্বাদ অনেকটা ফেরি টেলের মতোই। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার অফিস রুমে কড়া নাড়তে ভেতর হতে একটা ভরাট স্বর বলে ওঠে, কাম ইন। দুর্জয় রুমের ভেতর প্রবেশ করাতেই অভ্যাসবশত দুহাত পিঠের পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মোর্শেদের জবানবন্দি রেকর্ড করে এসেছি স্যার। জুলফিকার সামান্য বাঁকা হেসে প্রশ্ন করে, কি জানতে পারলে? রইস দিলদার নামক একজন ভারতীয় মোর্শেদকে একটা হিউজ অ্যামাউন্টের ক্যাশ বান্ডেল অফার করেছিল এই কাজটার জন্য। মোর্শেদ সেই অফার নাকচ করেনি। 6 মাস আগে সেদিন খুব সকালবেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যেই যুবক দলকে নিজের গাড়িতে তুলে মোর্শেদ পথিমধ্যে একটা হাইওয়ে রেস্তোরাঁতে নেমে তারা দুপুরের খাবারও খেয়েছিল। অতঃপর সেখান থেকে বনানীর এভারভিউ রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। এর বেশি কিছুই জানে না সে। জুলফিকারকে এবার সামান্য চিন্তিত দেখালো। সে মনে মনে ছক কষে কিছু একটা মিলিয়ে বলে ওঠে, দুর্জয়, এই কেসের মূল হোতা পর্যন্ত পৌঁছানো এত সহজ হবে না। আমার মস্তিষ্ক বলছে রাইস দিলদারকে ধরলেও আমরা সরাসরি মূল কালপ্রিটের পরিচয় জানতে পারবো। দুর্জয় বলে ওঠে, মেইন কালপ্রিট বহু সময় নিয়ে বেশ সাজিয়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছে তা নিশ্চিত। তার পর্যন্ত পৌঁছানোর জন্য সকল ক্লু খুঁজে বের করব আমি। দেখা যাক এখন এই রইস দিলদার হতে কি ক্লু পাই আমরা। জুলফিকার মাথা নেড়ে প্রশ্ন করে, তোমার টিমের যুবকরা কোথায়? ওদের আজ সন্ধ্যার পর থেকে কোথাও দেখিনি। ওদের জন্য আপাতত নতুন কোনো অর্ডার ছিল না, বিধায় হাফ ডে অফ দিয়েছি স্যার। আশা করছি কোনো সমস্যা নেই। না, ভালো করেছো। কথাটুকু বলে জুলফিকার ফের ডাকে, দুর্জয়। ইয়েস স্যার। আজকে রাতটা একটু রেস্ট করো, আর তোমরা কালকের অপেক্ষায় থাকা মানুষটাকে একবার কল করে খোঁজ নাও। ইট ইজ অ্যান অর্ডার। জুলফিকারের বলা কথাটা কাকে ইঙ্গিত করে বলা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না দুর্জয়ের। দুর্জয় শক্ত কঠোর তেজি স্বরটা উচ্চারণ করে, শি ইজ অল রাইট স্যার, স্টিল আই উইল কল হার। তেজি স্বরে 2 বাক্যে জবাব দিয়েই দুর্জয় বেরিয়ে আসে জুলফিকারের রুম থেকে। রেসিডেন্সিয়াল এরিয়াতে বেরিয়ে আসতেই জোরে নিঃশ্বাস ছাড়ল সে।
তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা মানুষটার মুখের উপর বারবার মিথ্যা বলতে তার অসহনীয় যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দুর্জয় ব্যস্ততার অজুহাতে যথাসম্ভব তার সাথে কথা বলা এড়িয়ে যায়। বুকের ভেতর লুকিয়ে রাখা সত্যটা গত 1 বছরে কাউকে জানতে দেয়নি সে। বেশ কায়দা করে মিথ্যার আড়ালে সত্যটা চেপে গিয়েছে, কারণ সে ভালো করেই জানে অপেক্ষারত সে মানুষটার কাছে দুর্জয়ের বলা মিথ্যাটা সহনীয় হলেও সত্যটা সে সইতে পারবে না। সেজন্যই তো দুর্জয়ের এত আয়োজন। মেঘের আবরণ সরে গিয়ে দুপুরে তপ্ত রোদের হাতছানি যখন ধরা পড়ে তখনকার চিত্র। কোলাহলে মুখর কলেজের রাস্তার মোড়ে একটা সাদা রঙের মাইক্রো গাড়ি থেমে আছে। গাড়ির ভেতর রয়েছে 4 জন মানুষ। সামনে দুজনের দৃষ্টি কলেজ গেটের দিকে নিবদ্ধ হলেও পিছনে বসা দুজনের দৃষ্টি একটা ছবির দিকে নিবদ্ধ। বারবার ছবিটাতে চোখ বুলিয়ে মুখশ্রীতে মুখস্থ করে নিতে ব্যস্ত তারা। প্রাপ্ত আদেশে কোনো ভুল করার অবকাশ যেন না হয় সেই নিশ্চয়তা দিতেই এত মনোযোগ তাদের। মিনিট 5 পরে ফ্রন্ট সিটে বসে থাকা একজন লোক বলে ওঠে, এই মেয়েটাই না? পিছনে বসে থাকা দুটি মানুষ চোখ তুলে সামনে তাকায়। বেশ সতর্ক দৃষ্টি মেলে পরখ করে কলেজ ইউনিফর্ম পরিহিত মেয়েটাকে। লম্বা চুলগুলো একটা বেনুনি করা, অতি ধীর তার পায়ের গতি। বোকা বোকা চোখ মেলে বান্ধবীদের কথা শুনতে ব্যস্ত মেয়েটাকে দেখতেই ব্যাকসিটে বসা একটা গম্ভীর স্বর আদেশ করে, গাড়ি স্টার্ট দাও। আদেশটুকু কানে যেতেই ড্রাইভিং সিটে বসা মানুষটা লুকিং গ্লাসে নিজের মাস্ক দিয়ে চেহারা ঠিকঠাক ভাবে ঢাকা কিনা তা একবার নিশ্চিত হয়ে নেয়। বাকিরাও মাস্ক দ্বারা মুখটা ঢেকে নেয়। গাড়িটা স্টার্ট দিয়েই সমীচীন গতিতে কলেজের গেটের দিকে এগোয় তারা। ব্যাকসিটে বসে থাকা একজন খুব কৌশলে চলন্ত মাইক্রোর একপাশের দরজা খুলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই নির্দিষ্ট শিকারকে একটানে চলন্ত গাড়িতে তুলে নেওয়া হয়। এতক্ষণ সমীচীন গতিতে চলা মাইক্রোটা স্পিড বাড়িয়ে দেয় মুহূর্তেই। চঞ্চল পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। ঘটনার সাক্ষী সকলে হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে রয় সেই নাম্বার প্লেটহীন মাইক্রোটার দিকে। শান্ত হেডকোয়ার্টারটা অশান্ত হয়ে উঠল এক নারীর আগমনে। জরুরি ভিত্তিতে একজন সৈনিক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফাকে এসে জানালো একজন নারী তার সাথে দেখা করার জন্য এসেছে। জুলফিকার মুস্তাফা অনুমতি দেয় সেই নারীকে প্রবেশ করার। কিছু মুহূর্তের ব্যবধানেই তার রুমে ক্ষিপ্র পায়ে প্রবেশ করে মধ্যবয়স্ক একজন মহিলা। সেই নারীর আগমনের ধাক্কা সামলানোর পূর্বে জুলফিকারের ইউনিফর্মের কলার সেই নারীর হাতের মুঠোয় চলে যায়। কান্না জর্জরিত হিংস্র নারীর স্বর বলে ওঠে, আমার মেয়ে কোথায় জুলফিকার? অদ্ভুত এবং অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রয় জুলফিকার। নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্ন আমাকে করার মানে কি? নিশার কি তোমার সাথে থাকার কথা না? আমার মেয়ে কলেজ থেকে বাসায় ফিরেনি। কলেজের সামনে থেকে আমার মেয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুলফিকার বিস্মিত গলায় শুধায়, কি বলছো নাইমা? কারা করেছে এই কাজ? জুলফিকারের শেষ প্রশ্নটা শুনে নাইমা ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ফুঁসে ওঠে, আমার মেয়ের বা আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই জুলফিকার, কিন্তু তোমার আছে। আল্লাহ জানে কোন হায়নার দল আমার নিষ্পাপ মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমার মেয়ের সামান্যতম ক্ষতি আমি মেনে নিব না, ধ্বংস করে দিব সব। নাইমার ক্ষুব্ধ অভিযোগ ও হুমকি জুলফিকার কানে তুলে না। সে জোর করে নাইমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে গলা উঁচু করে একজন সৈনিককে ডাকে। রুমের বাহিরে অপেক্ষারত সৈনিক ভিতরে প্রবেশ করতেই জুলফিকার আদেশ দেয়, ম্যাডামের জন্য পানি আনাও, ওনার দিকে খেয়াল রেখো। দায়িত্ব হতে ছোট্ট আদেশটুকু দিয়ে জুলফিকার ব্যস্ত হাতে ফোনে একটা নাম্বারে ডায়াল করতে করতে বেরিয়ে যায়। অপর পাশ হতে কলটা রিসিভ হতেই জুলফিকার ব্যস্ত গলায় বলে, এখনই মিটিং রুমে উপস্থিত হতে বলো সবাইকে, রাইট নাও। অন্ধকার রুমে পাটির উপর বসে থাকা রমণী ভয়ার্ত দৃষ্টি মেলে চারিদিকে তাকাতে ব্যস্ত। বাহিরের পৃথিবীর এক বিন্দু আলো এই রুমে প্রবেশের সুযোগ নেই। না বোঝার অবকাশ আছে এখন দিন নাকি রাত। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী থেকে থেকে ভীত গলায় ডাকছে, আম্মু আম্মু। কিন্তু তার ডাকের পিঠে আম্মু নামক মানুষটার কোনো উত্তর মিলছে না। পায়ের ব্যথায় ক্লান্ত রমণী এবার শব্দ তুলে কান্না করে উঠল। পত্রিকা পড়ার বদৌলতে তার ভালোই ধারণা আছে তার সাথে এই মুহূর্তে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে। ভয়ঙ্কর সম্ভাবনাগুলো মনে উকি দিতে রমণীর ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হয়। তখনই রুমের দরজা সশব্দে খুলে যায়। অন্ধকার রুমে পাশের রুম হতে অনেকটা আলোর রেখা প্রবেশ করে। সেই সাথে প্রবেশ করে একজন যুবক ও দুজন ত্রিশার্ধ পুরুষ। কাটকাট চেহারার মাস্ক পরিহিত যুবকের হাতে রয়েছে একটা ক্যামেরা। সেই ক্যামেরার পানে তাকিয়ে রমণী আরেক দফা ভয় পেয়ে যায়।
গম্ভীর মুখশ্রীর যুবক রমণীকে একবার দেখে নিয়ে বলে ওঠে, ইয়াসমিন মুস্তফা নিশা। আগন্তুক যুবকের মুখে নিজের নামটা শুনেই নিশার ভয়ে কপকাত হৃদয়টা একটুখানি হয়ে যায়। সে সাথে সাথে কান্না মিশ্রিত গলায় বলে, ভাইয়া আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। আগন্তুক যুবক রাশভারী গলায় বলে, অবশ্যই যেতে দিব, আগে তোমাকে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? নিজের হাতের ক্যামেরাটা দেখিয়ে যুবক বলে, শুধু নিজের বাপকে হাই জানাবে, ব্যাস এটুকুই। এখনো অদ্ভুত কথা শুনে নিশা অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই সেই যুবক ক্যামেরা অন করে তার দিকে তাক করলো। নিশা বোকা বোকা চোখ মেলে একবার ক্যামেরার দিকে তো একবার ক্যামেরার পেছনে থাকা যুবকের দিকে তাকায়। যুবক চোখ রাঙাতেই নিশা ফোলা ফোলা চোখ ক্যামেরার দিকে তাক করে অস্ফুট উচ্চারণ করে, আপু। ছোট্ট ডাক্তার শেষ হতে না হতেই একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল। নিশা নিজের রক্তাক্ত বাম পা চেপে ধরে বিকট স্বরে আর্তনাদ করে ওঠে। নিশার পাশে দাঁড়িয়ে থাকা ত্রিশর্ধ দুই পুরুষের মুখও কাপড় দ্বারা বাঁধা। তাদের একজনই এইমাত্র নিশার পা বরাবর গুলি ছুঁড়েছে। গুলি ছোড়া শেষ হতেই সে ক্যামেরার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলে ওঠে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা, শুনলাম সাপের সন্ধানে আপনি একদল চিতা নিয়ে গর্ত খুঁড়ছেন, কিন্তু আপনি তো জানেন না গর্ত খুঁড়ে যেই সাপ বের হবে তার বিষ এতটাই ভয়ঙ্কর যে আপনি আর আপনার চিতাবাঘের দল তার এক ছোবলে প্রাণ হারাতে বাধ্য। তাই অযথাই খোঁড়াখুড়ির কাজ বন্ধ করুন, আর যদি না করেন তাহলে পরবর্তী বুলেটটা আপনার মেয়ের মাথায় ছোড়া হবে। ক্যামেরাটা অফ করতেই ব্যথায় কাটতে কাটতে নিশা পাটির ওপর লুটিয়ে পড়ল। আর্তনাদ করার আর কোনো সুযোগ দেওয়া হলো না তাকে। মুখের ভেতর গুজে দেওয়া হলো একটা বড় কাপড়ের তলা। ব্যথাটুকু আর সইতে না পেরে মুহূর্তে সে জ্ঞান হারায়। সেই দৃশ্য দেখে পুরুষ দুজন ঠাট্টা করে বলে, কর্নেলের মেয়ের দেখি মুরগির থেকেও করুণ অবস্থা। রাশভারী যুবক অবশ্য সেদিকে তোয়াক্কা করল না। সে সোজা রুম থেকে বেরিয়ে গিয়ে একটা ফোন কল রিসিভ করে। ফোনের অপর পাশ হতে এক নারী কণ্ঠ ভেসে আসতে সে প্রত্যুত্তর করে, মিসিং ইউ মোর, শীঘ্রই দেখা হবে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার জরুরি তলবে মিটিং রুমে হাজির হয়েছে সামরিক বাহিনীর 11 জন দক্ষ লেফটেন্যান্ট। ইতিমধ্যে সকলের কানে পৌঁছে গিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছে। বিষয়টার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে তা ইতিমধ্যে সবাই অনুমান করতে পারছে। মিটিং রুমে আরও উপস্থিত রয়েছে 2 জন কর্নেল এবং একজন কম্পিউটার অপারেটর। 16 কলা পূর্ণ হয় মেজর শাহরিয়া দুর্জয়ের আগমনে। দুর্জয় মিটিং রুমে প্রবেশ করেই চিন্তিত গলায় শুধায়, স্যার, নিশার কোনো আপডেট পাওয়া গিয়েছে কিংবা ওর অ্যাড্রেস ট্রেস করা সম্ভব হয়েছে? জুলফিকার মুস্তফার নত মাথাটা সামান্য নেড়ে না জানায়। একজন কর্নেল জুলফিকারকে আশ্বস্ত করে বলে, ডোন্ট ওয়ারি জুলফিকার, বেস্ট ফোর্স পাঠানো হবে, তোমার মেয়ের কিচ্ছু হবে না। কর্নেলের কথাটুকু শেষ হতেই কম্পিউটার সামনে বসে থাকা একজন সামরিক অপারেটর বলে ওঠে, স্যার, অনলাইনে ওয়েবসাইটে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে। আমি মাল্টিমিডিয়া প্রজেক্টরে ভিডিওটা প্লে করেছি, দেখুন। জুলফিকার সহ সকলে উদ্গ্রীব নয়নে বিশাল মাল্টিমিডিয়া স্ক্রিনের দিকে তাকায়। মুহূর্তেই সফেদ স্ক্রিনে ভেসে ওঠে কলেজ ইউনিফর্ম পরিহিত এক মেয়ের কান্নারত মুখশ্রী। ক্যামেরার পানে তাকিয়ে তার অস্ফুট উচ্চারিত আব্বু ডাক্তার জুলফিকারের কানে পৌঁছাতেই তার পিতা সত্তার নরম কোমল অবয়বটা মুখে ফুটে ওঠে। কিন্তু মুহূর্তে বিকট শব্দে মেয়েকে চিৎকার করে উঠতে দেখে তার সেই কোমল অবয়বটা উবে গেল। সে আর্তনাদ করে উঠল, নিশা। সে 11 জন লেফটেন্যান্টের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহেব এতক্ষণ হতভম্ব দৃষ্টি মেলে দেখছিল স্ক্রিনের নিশা নামক মেয়েটাকে। আরো 6 জোড়া হতভম্ব দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। এই মেয়েটা তবে লেফটেন্যান্ট কর্নেলের মেয়ে? এই প্রশ্নটা মাথায় উকি দিতেই সাহেব বিষম খেল। অজান্তে করা ভুলের জন্য মাথা ঠুকে মরে যেতে মন চাইল। ছিচকাদুন এই মেয়েটা যদি সাইফের নামে লেফটেন্যান্ট কর্নেলের কাছে নালিশ করে তখন কি হতে পারে সেই হিসেব কষতে যখন ব্যস্ত সাহেব, ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠল আরেকটা দৃশ্য। একজন আতঙ্কবাদী বেরহমের সাথে গুলি করে মেয়েটার পা বরাবর। সাথে সাথে মেয়েটা তীব্র আর্তনাদ করে রক্তাক্ত পা চেপে ধরল। এইটুকু দৃশ্য দেখি সাইফের মেজাজ চরম বিগড়ে গেল। শক্ত গলায় সে উচ্চারণ করে, জানোয়ারের বাচ্চা। তার উচ্চারণ করার শব্দটা কর্নেল কিংবা অন্যদের কানে না পৌঁছালেও তার সাথে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্টের কানে ঠিকই পৌঁছালো। রাফি, জুনায়েদ, প্রত্যয়, সাদাত, রিদওয়ান, ফারদিন সকলেই এক পলক সাহেবকে দেখে নিয়ে ফের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়। আতঙ্কবাদীর বলা হুমকির স্বরূপ কথাটা দিয়ে ভিডিও ক্লিপ শেষ হতেই জুলফিকার রাগ মিশ্রিত সুরে আদেশ করে,
এখনই এই ভিডিও কোনো জায়গা থেকে পাবলিক করা হয়েছে, সেই ইনফরমেশন বের করো। কম্পিউটার অপারেটর এক মুহূর্তে অপেক্ষা না করে কানে হেডফোন গুঁজে ডিউটি এবং অর্ডার পালনে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে সে কাঙ্ক্ষিত অ্যাড্রেস ট্রেস করে ফেলে। চট্টগ্রামের নির্জন এক পাহাড়ি এলাকার অ্যাড্রেসটা সম্পর্কে জুলফিকারকে অবহিত করতে জুলফিকার কর্নেল হতে অনুমতি নিয়ে 6 সদস্যের একটা বিশেষ টিম উক্ত স্থানে পাঠানোর সিদ্ধান্ত জানায়। সেই 6 জন সদস্যের দলের মধ্যে সাইফ এবং প্রত্যয়ও রয়েছে। দুর্জয় উৎকণ্ঠা নিয়ে বলে, স্যার অনুমতি থাকলে আমিও যেতে চাই। জুলফিকার দুর্জয়ের আবদার নাকচ করে বলে, তোমার উপর অন্য দায়িত্ব আছে দুর্জয়। বাকি 5 জন সহ তুমি রাইস দিলদারের সন্ধানে যাবে। অর্ডার না মানা দুর্জয়ের স্বভাবের বহির্ভূত কাজ। সে মাথা নেড়ে এগিয়ে গিয়ে জুলফিকারকে জড়িয়ে ধরে। এই মানুষটার সাথে তার কেবল প্রফেশনাল লাইফের নয়, বরং ব্যক্তিগত এবং আত্মিক একটা সম্পর্কও আছে। দুর্জয়ের মরহুম পিতা শাহরিয়ার রিফাতির সঙ্গে জুলফিকার মুস্তফার ভ্রাতৃত্ব সমতুল্য বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুর পরও তার সন্তানকে একা ছেড়ে দেয়নি জুলফিকার। নিজের সন্তানের ন্যায় ভালোবেসেছে, স্নেহ করেছে, একজন মেন্টরের ন্যায় সঠিক গাইডলাইন দিয়েছে। বেহিসাবি এই ভালোবাসা ও স্নেহের প্রতিদান হিসেবে দুর্জয় মানুষটার প্রতি সবসময় মনে লালন করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দুর্জয় আলিঙ্গন মৃদু দৃঢ় করে শুধায়, নিশা উইল বি ব্যাক সেফলি। সাইলেন্সার বসানো রিভলভারটা নিশানা বরাবর তাক করে গুলি ছুটতেই তার সদূরে অবস্থিত গোলাকার এক নিশানা চিত্র ভেদ করে চলে গেল। টের পেল না কোনো কাকপক্ষী। সঠিক নিশানায় গুলি ছুটতেই পঞ্চশর্দ শমসের মজুমদারের মুখে এক দাম্ভিক ভাব ছড়িয়ে পড়ল। আত্মহংকারে ফুলে ফেঁপে উঠল তার বুক। খোলা আকাশের নিচে বাড়ির পেছনের সবুজ এই খোলা মাঠটা তার ব্যক্তিগত সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে দাঁড়িয়ে সারাদিন সে পিস্তল চালালেও তাকে কেউ কিছু বলতে পারবে না। শমসের মজুমদারের পাশে দাঁড়ানো যুবকটার ফোন হঠাৎ বেজে উঠতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। শমসের আর চোখে তাকায় যুবকের পানে। কিছুক্ষণ কথা বলে যুবক ফোনটা রেখে হাসি মুখে বলে ওঠে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা পর্যন্ত আপনার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে স্যার। শমসের বাঁকা হেসে শুধায়, আমরা শক্তিশালী কেন জানো? কেন স্যার? পিস্তলের নলের মাথায় সামান্য ফু দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো করে শমসের বলে ওঠে, কারণ আমাদের কোনো দুর্বলতা নেই। পরিবার পরিজন এসব হলো মানুষের দুর্বলতার জায়গা, কিন্তু সেই পুরুষ পরিবার দিয়ে বাধা নেই, সেই সবচাইতে শক্তিশালী পুরুষ। শমসের বলা কথার সাথে একমত পোষণ করে যুবক মাথা নাড়ায়। হাতে থাকা পিস্তলটা এবার গাছে বসে থাকা এক পাখির দিকে তাক করে শমসের বলে, কিন্তু আমার এই তিলে তিলে তৈরি করা সংঘের খুঁটির মধ্যে ত্রুটির দেখা মিলেছে। আমার চোখ ফাঁকে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার পেতে বসেছে সে। ভেবেছে আমি কখনো জানতে পারবো না, কিন্তু ও হয়তো কখনো ভুলে গিয়েছে আমি কে। যেই পাশের সাম্রাজ্যের খুঁটিও সেই সাম্রাজ্যে আমি স্থাপন করেছি। ওর মতো এই রিমকে গড়ে তুলেছি নিজের মতো করে, কিন্তু এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছি। বাচ্চা সাপটা দুধ কলা খেয়ে কাল সাপে পরিণত হয়েছে। ওর দুর্বলতার হাত দিলে যে আমাকে ছোবল মারার আগে একবারও ভাববে না, তা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। কথাটুকু বলেই শমশের সেই পাখির দিকে তাক করে রাখা রিভলভারের ট্রিগার পুল করলো। মুহূর্তে মৃত শালিক পাখির দেহটা লুটিয়ে পড়ল মাঠে। যুবকটা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শমশেরের কথা শুনল, অতঃপর ইতস্তত গলায় প্রশ্ন করল, আপনার কি অর্ডার স্যার? ছবল মারার আগে কি বিষ দাঁত ভেঙে দেওয়া উচিত? না, এক্ষুনি না। বহুদূর পর্যন্ত এসে মাঝপথে আমি সব ভেস্তে দিতে চাই না। ওর প্রয়োজন পড়বে আমার। একবার প্রয়োজন মিটুক, তারপর ওকে দেখে নিব আমি। স্যার, জুলফিকার মুস্তফার মেয়ের ব্যাপারে কি আদেশ আপনার? ইতিমধ্যে সৈন্যরা নিশ্চয়ই অ্যাড্রেসটা ট্রেস করে রেস্কিউর উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। শমশের মৃদু বাঁকা হেসে বলে, আমার চিতা সাহসী সৈন্যদের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। শমশেরের কথার অর্থ বুঝতে খানিকটা সময় লাগলো যুবকের। বুঝতে পেরে সেও পৈশাচিক হাসি দিয়ে উঠল। নিরিবিলি কফি শপটায় বসে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি মেলে চারিদিকটা পরখ করতে ব্যস্ত লেফটেন্যান্ট সাদাত সরকার। মোর্শেদ হতে রইস দিলদারের সম্ভাব্য কিছু ঠিকানা জোগাড় করে সিভিল গেটআপে বিচ্ছিন্নভাবে তার তালাশে বেরিয়েছে দুর্জয় এবং তার দলের 5 জন যুবক। মোর্শেদের মুখে শোনা রইস দিলদারের বাহ্যিক বিবরণ অনুযায়ী সন্দেহভাজন কাউকেই এখনো চোখে পড়েনি সাদাতের। আল্লাহ ভালো জানেন অসভ্যের বাচ্চাটা কোথায় ঘুরে বেড়াচ্ছে।
একজন ওয়েটার গরম গরম ধোয়া ওঠা একটা কফির কাপ সাদাতের সামনে এনে রেখে চলে যায়। সাদাত সেই অপ্রয়োজনীয় কফি কাপটার দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না। তার অতি মনোযোগের মধ্যে কানে থাকা ব্লুটুথ ডিভাইস হতে ভেসে আসলো মেজর দুর্জয়ের কণ্ঠস্বর। হান্টার 3, এনি আপডেট? সাদাত চারিদিকে চোখ বুলাতে বুলাতে জবাব দিল, নো স্যার, স্টিল নো সাসপেক্টেড ডিটেক্টেড। কথাটুকু শেষ করতেই সাদাতের চোখ স্থির হলো ঠিক তার বাম তিন টেবিল সামনে বসা এক নারীর দিকে। মুহূর্তেই সাদাতের চোয়াল শক্ত হয়ে এলো। তার তির্যক দৃষ্টি ঠাওর করতে পেরেই সেই নারী অপ্রস্তুত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ফিরিয়ে নিতে হাতে থাকা জিনিসপত্রগুলো ব্যাগে চালান করে দিল। টেবিলের উপর বিলটা রেখে বিনা বাক্য ব্যয়ে সেই নারী মুহূর্তেই কফি শপ থেকে প্রস্থান করলো। সাদাত বিচক্ষণ দৃষ্টি মেলে একবার কফি শপের চারিদিকে তাকালো। কফি শপের তীর কর্নারে থাকা 3টা সিসিটিভি ফুটেজ একবার দেখে নিয়েই সেও বিলটা টেবিলের উপর রেখে বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল কফি শপ থেকে। কফি শপের 2 গলি পরে নিস্তব্ধ রাস্তা ধরে হাঁটছে এক নারী। প্রবল আগ্রহ ভরা দৃষ্টি মেলে দেখছে চারিদিকটা। পরনে তার সাদা রঙের একটা টি শার্ট এবং জিন্সের প্যান্ট, তার উপর হাঁটু সমান অলিভ রঙের একটা ওভারকোটও পরেছে সে। রেড ওয়াইন রঙের চুলগুলোকে উঁচু করে পনিটেল করে রেখেছে। আচমকা তার কাঁধে ঝুলন্ত কালো সাইড ব্যাগটায় টান পড়তেই সেই নারী হতভম্ব দৃষ্টি মেলে ফিরে তাকালো। 5 ফুট 11 ইঞ্চির এক টকবগে যুবককে চোখে পড়ল তার। সহজ করে বলতে গেলে সুদর্শন দেখতে এই পুরুষ চেহারা সে এ প্রথম দেখছে না। একটু আগে সেই ভিনটেজ কফি শপটাতেও এই পুরুষের নজর করা মুখশ্রী তার চোখে পড়েছিল এবং চোখে পড়তেই তার অবচেতন মন বলে উঠেছিল এই সুপুরুষটা দেখতে অনেকটা 90s-এর অর্জুন রামপালের মতো দেখতে, কিন্তু ভদ্র দেখতে এই পুরুষ হঠাৎ অভদ্রের ন্যায় তার ব্যাগ ধরে কেন টান দিল তা বুঝতে পারছে না সে। শুধু ব্যাগ টান মেরেই ক্ষান্ত হয়নি, বরং তার ব্যাগ হতে তার ব্যক্তিগত ডায়েরিটাও বের করে নিয়েছে। মেয়েটা রেগে গিয়ে বলে, আরে আরে করছেন কি? সাদাত মেয়েটার কথা তোয়াক্কা না করে ডায়েরির কিছু পাতা উল্টে একটা পৃষ্ঠা বের করে তা একটানে ছিঁড়ে ফেলে। মেয়েটা আতকে উঠে বলে, পাগল নাকি? সাদাত ব্যাগ এবং ডায়েরিটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে সে কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মেয়েটা আবার চটে উঠে বলে, এক্সকিউজ মি, এমন অভদ্রের মতো আচরণের মানে কি? ডু হ্যাভ এনি আইডিয়া আমি কত কষ্ট করে স্কেচটা করেছি? সাদাত কাগজের টুকরোগুলো রাস্তায় ফেলে দাঁতের সাথে দাঁত পিষে বলে ওঠে, কারো পারমিশন ছাড়া তার স্কেচ করাটাও অভদ্রতার কাতারে পড়ে। হোপ ইউ উইল কিপ ইট ইন মাইন্ড ফ্রম নাও অন। কথাটুকু বলে সাদাত তার পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। মেয়েটা এক পলক রাস্তায় অবহেলায় পড়ে থাকা নিজের স্কেচের পানে তাকিয়ে ফের চোখ তুলে সামনে চাইল। দেখতে অর্জুন রামপালের মতো হলে কি হবে, আচরণ একদম বাংলা সিনেমার খচ্চর চৌধুরী সাহেবের মতো। অহংকারী, অভদ্র, জাদ্রেল কোথাকার। ট্রাক এরিয়ার কাছাকাছি এসেই সামরিক হেলিকপ্টারটা আকাশপথে নির্দিষ্ট এক স্থানে স্থির হয়। নিরাপত্তার কারণে সরাসরি ট্রাক প্লেসে হেলিকপ্টার নিয়ে যাওয়ার অনুমতি নেই। চিকন শক্ত তারের মতো দড়ি ধরে সমতলে নেমে আসে 6 জন সৈন্য। সমতলে নেমেই তারা সবাই আপন পজিশনে দাঁড়িয়ে নিজেদের রাইফেল তাক করে ধরে। সম্পূর্ণ এরিয়াটা একবার পরীক্ষা করে নিয়েই তারা কাঙ্ক্ষিত অ্যাড্রেস অনুযায়ী এগিয়ে যায়। পাহাড়ি এই এরিয়াটায় জনমানবের কোনো বসতি নেই বললেই চলে। শত্রুরা বেশ ভালো জায়গার সন্ধান জানে বলতেই হয়। সাহেব সরু দৃষ্টি মেলে সামনে এক পা করে এগিয়ে যাচ্ছে। এখানে আসার পথে প্রত্যয় তাকে জানিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল এবং তার স্ত্রী বেশ কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে। নিশা নামক সেই মেয়েটাও তার মায়ের সাথেই থাকে। তাহলে সেদিন নিজের আম্মুকে কল না করে আব্বুকে কল করেছিল কেন? নালিশ করার জন্য? সাহেব নিজের ভাবনাকে দুটো গালমন্দ করে বলে, ধ্যাত, যেই মাইয়ার বাপ আর্মিতে ওই মাইয়া তো বিপদে পড়লে আগে নিজের বাপরেই কল করব। এরকম আরো অপ্রয়োজনীয় ভাবনায় বোধ হয়েই একটা ইটের তৈরি একতলা বাসার কাছে পৌঁছে যায় তারা। 6 জন সৈন্য সুকৌশলে সম্পূর্ণ বাসা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। রাইফেল এমন দৃঢ়ভাবে ধরে রেখেছে যেন গোলাবর্ষণের জন্য প্রস্তুত তারা। বিচক্ষণ 6 জোড়া চোখ চারিদিকটা আরেকবার পরখ করে নিয়েই তাদের কষা ছক অনুযায়ী 2 জন অতি সাবধানে একতলা বাড়িটার নীল রঙা কাঠের দরজার সামনে গিয়ে অবস্থান নিল। প্রত্যয় দরজার দিকে রাইফেল তাক করে ধরতেই সাহেব মনে মনে বিসমিল্লাহ বলে এক লাথি মারতেই পুরনো দরজাটা সশব্দে খুলে যায়। দরজার বাইরে থেকে খালি রুমটা একবার পর্যবেক্ষণ করে ভিতরে পা রাখে সাহেব। তার পিছু পিছু প্রত্যয় সহ আরো 2 জন ভেতরে প্রবেশ করে। বাকি 2 জন বাহিরে রয়ে যায় পাহারা দেওয়ার জন্য। 2 রুমের বাসাটার প্রথম রুমটা সম্পূর্ণ খালি দেখে এবার দ্বিতীয় রুমে প্রবেশের জন্য প্রস্তুতি নেয় সাহেব।
মনে মনে আরো একবার বিসমিল্লাহ বলে দরজাটা আলতো ধাক্কা দিতেই তা খুলে যায়। ফ্লোরের উপর বিছানা পাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক রমণী। তার সাদা পাজামার এক পাশটা রক্তে লাল হয়ে আছে। গুলি করা স্থানে হয়তো রক্তক্ষরণ বন্ধের জন্য একটা কাপড় দ্বারা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। খোলা দ্বারের ভেতর এই দৃশ্যটুকু দেখে সাইফের মুখটা প্রচন্ড রাগে লাল রং ধারণ করে। শালা কাপুরুষের দল, নারীর কাঁধে পিস্তল রেখে গুলি চালানো পুরুষরা কাপুরুষই বটে। সাহস থাকলে এরা লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে না তুলে লেফটেন্যান্ট কর্নেলের সাহসী যোদ্ধা সাইফকে তুলে আনতো। সাইফ তখন এদের বুঝিয়ে দিত কত মাছে কত কাটা। ভাবনা জগৎ থেকে বেরিয়ে সাইফ ভেতরে প্রবেশ করতেই তার পিছু পিছু বাকি তিনজন প্রবেশ করে। কারো উপস্থিতি টের পেতেই নিশা ভীত দৃষ্টি মেলে তাকায়। তার ভয় আরো গাঢ় হয় সাইফ এবং প্রত্যয়ের চেহারা দেখে। সে একটা ঢোক গিলে ভয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই সাইফ তাকে আশ্বস্ত করে বলে, ঘাবড়াবেন না, আমি লেফটেন্যান্ট তামজিদ সাইফ। আপনার আব্বু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা আমাদের পাঠিয়েছেন আপনাকে উদ্ধার করার জন্য। আব্বুর কথা শুনতেই নিশা সামান্য ভরসা খুঁজে পায়, কিন্তু পর মুহূর্তেই সাইফকে এগিয়ে আসতে দেখে সে চেঁচিয়ে ওঠে, আসবেন না। সাইফ ভুরু কুচকে তাকাতেই নিশা অতি সাবধানে উঠে বসে নিজের গায়ে জড়ানো ময়লা শালটা সরিয়ে ফেলে। সাথে সাথে সাইফ সহ বাকি তিনজনের চোখ বড় বড় হয়ে যায়। নিশার পেটের কাছে বাঁধা ওই ভয়ঙ্কর সাংঘাতিক জিনিসটা দেখে সাইফ ব্যস্ত গলায় চেঁচিয়ে ওঠে, ব্রিং দ্য ডিফিউজ কিট রাইট নাও। প্রত্যয় এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে যায়। সাইফ ধীর পায়ে গিয়ে আসতে নিলেই নিশা ফের কান্নারত গলায় চিৎকার করে ওঠে, প্লিজ আসবেন না, শুধু দূর থেকে আমার আম্মু আব্বুকে কল করুন, আমি ওনাদের সাথে শেষবারের মতো কথা বলতে চাই। সাইফ নিশার ভিতর সরে করা আবদার ও নিষেধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তার বেচাক্ষণ দৃষ্টি টাইম বোমের দিকে নিবদ্ধ। 13 মিনিট 27 সেকেন্ড। সময়টা দেখে নিয়ে সাইফ ফের ধমকে সুরে চেঁচালো, সময় নেই, দ্রুত ডিফিউজ কিট নিয়ে এসো। এবার বাকি দুজনও দ্রুত পায়ে বেরিয়ে গেল ডিফিউজ কিট আনার উদ্দেশ্যে। সাইফ এবার টাইম বোমটা থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি নিশার চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলে ওঠে, চিন্তা করবেন না মিস ইয়াসমিন, আমি খুব দুর্দান্ত বোম ডিফিউজার। আপনাকে অভিযোগের কোনো সুযোগই দিব না আমি, একদম ভরসা রাখতে পারেন। নিশা কান্না বিরতি দিয়ে ফোলা ফোলা চোখ মেলে বোকা স্বরে প্রশ্ন করে, আর যদি আপনি ব্যর্থ হন? সাইফের মেজাজ গরম হয়ে যায় নিশার এমন কথায়। মনে মনে বলে, শালার পুরো মাইয়া জাতি একটা ব্যাটবাজ। মনে মনে এটা বললেও সাইফ বেরস সুরে উচ্চারণ করে, তাহলে দুজনেই মরবো। প্রচন্ড ভয় নিয়ে সাইফের পানে তাকিয়ে রইল নিশা। গলাটা বেজায় শুকিয়ে আছে। গত কয়েক ঘন্টায় আতঙ্কবাদীরা তাকে এক বিন্দু পানিও মুখে তুলতে দেয়নি। পায়ের ব্যথাটাও এক প্রকার সহনীয় হয়ে গিয়েছে এই পর্যায়ে। নিশা ক্লান্ত দেহটা দেয়ালে এলিয়ে দিয়ে খরা ধরা গলায় বলে, আপনি চলে যান ভাইয়া, মরতে হলে আমি একাই মরবো। দেশের জন্য জীবন গেলে তো আমাকে শহীদ বলা হবে, তাই না? সাইফ অবাক দৃষ্টি মেলে নিশার দিকে তাকালো। ভীতু মেয়েটা হঠাৎ মরার কথা বলছে কেন? সাইফ প্রশ্ন করে, কিন্তু মৃত্যুকে ভয় পাও না? নিশা ব্যথাতুর চোখে তাকিয়ে থেকে বলে, বাবা সব সময় বলতো মাতৃভূমি সবার উপরে, দেশের জন্য জীবন গেলে তাতে ভয় অথবা আফসোস করতে হবে না। আর সপ্তদশী রমণীর মুখে এই ভারী কথাগুলো খুব পছন্দ হলো সাইফের, কিন্তু সে কিছু বলার পূর্বে প্রত্যয় ব্যস্ত পায়ে ডিফিউজ কিট নিয়ে প্রবেশ করে। সাইফ এক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয়। হাতে সময় আছে কেবল 8 মিনিট 43 সেকেন্ড। সাইফ প্রত্যয়ের দিকে তাকিয়ে বলে, সবাইকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যা। প্রত্যয় একরোখা স্বরে বলে, ওদের আমি ইতিমধ্যে দূরে সরে যাওয়ার কথা বলে এসেছি, তুই তাড়াতাড়ি বোম ফিউজ কর। সাইফ গভীর মনোযোগে বোমের প্রতিটা তার দেখতে দেখতে উত্তর দেয়, আমি তোকে যেতে বলেছি প্রত্যয়, তুই নিজের কাজ কর। সাইফ এই পর্যায়ে রেগে গিয়ে বলে, শালা বাংলা সিনেমা পাইছস? তোর এইসব রং ঢং বিয়ের পর নিজের বউরে দেখাইস, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। প্রত্যয়ের চল শক্ত হয়ে আসে। সে কিছু বলবে তার পূর্বেই সাইফ চেঁচিয়ে ওঠে, আই সেড গো। ব্যাস, সাথে সাথে প্রত্যয় সেখান থেকে প্রস্থান করে। সাইফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনোযোগ দিয়ে আপন কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিশা চোখ বুজিয়ে মনে মনে কালেমা পড়তে ব্যস্ত। তখন সময় যখন আর কেবল 1 মিনিট বাকি, তখন সাইফের কণ্ঠ তার কানে ভেসে আসে, চোখ খুলুন মিস ইয়াসমিন,
আনফরচুনেটলি এই দফায় আমাদের দুজনের একজনও শহীদের মর্যাদা পেলাম না। নিশা ভীত চোখ জোড়া মেলে তাকায়। না, টাইম বোমের সেই টিকটিক শব্দ এখন আর কানে ভেসে আসছে না, বরং উল্টো সেই বোমের একটা নীল রঙা ওয়াপ কাটা অবস্থায় দেখা যাচ্ছে। সাইফের দক্ষ এবং সুনিপুণ হাতে এই বোম ডিফিউজ করার ঘটনাটা নিশার ঠিক বিশ্বাস হলো না। সে অবিশ্বাস্যকর গলায় প্রশ্ন করে, Am I safe now? নিশার এই বোকা প্রশ্নে সাইফ বরাবরের মতোই বিরক্ত হয়, মনে মনে শুধায়, মাইয়া মানুষের এই এক সমস্যা, নিজের চোখে দেখা ঘটনাও এরা সহজে বিশ্বাস করতে চাবে না। সাহেব নিশার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ইউনিফর্মের বুক পকেটে থাকা ওয়াকি টকিটা বের করে প্রফুল্ল গলায় শুধায়, The bomb is diffused. কথাটুকু বলেই ওয়াকি টকিটা ফের পকেটে রেখে সাহেব উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, হাঁটতে পারবেন ম্যাডাম? নিশা চোখ তুলে সাইফের পানে তাকায়। সম্পূর্ণ বাম পা তার অবশ অনুভূত হচ্ছে, তবুও মুখ ফুটে সে কথা না বলে সে মৃদু মাথা নেড়ে বুঝায় যে সে হাঁটতে সক্ষম। সাইফ দুহাত পিঠের পেছনে ভাঁজ করে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করে নিশার ক্লান্ত আহত দেহ টেনে উঠে দাঁড়ানোর ব্যর্থ প্রচেষ্টা। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজেই নিচের দিকে ঝুঁকে নিশাকে পাঁচ কোলে তুলে নিয়ে মনে মনে বলে, এই প্রজাতির আরেক সমস্যা হলো এরা কখনো মুখ ফুটে কি সমস্যা তা বলতে চায় না। আচমকা কাণ্ডে নিশার লজ্জায় মূর্ছা যাওয়ার কথা থাকলেও সে তীব্র ব্যথায় এক হাতে বাম পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। পাজা কোলে ওঠার ফলে তার সম্পূর্ণ শরীর মনে হচ্ছে এখন হাওয়ায় ভাসছে, পা দুটো ঝুলে আছে। সেই দুই পায়ের মধ্যে তার পাটা মনে হচ্ছে এখনই হাঁটুর নিচ থেকে ছিঁড়ে পড়ে যাবে। কি তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক সেই ব্যথা! নিশা তীব্র ব্যথার তাড়নায় নিজের চিকন হাতের আঙুলগুলো দ্বারা সাইফের ইউনিফর্মের বুকের কাছটা খামছে ধরে। নিশার ব্যথাতুর মুখশ্রীর পানে তাকিয়ে সাইফ শান্ত গলায় শুধায়, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, এখান থেকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হবে আপনাকে। সাইফের কথা শেষ হতে না হতেই দুজন লেফটেন্যান্ট ভিতরে প্রবেশ করে। সাইফ নিশাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে তাদের একজনকে বলে ওঠে, তুমি কিটটা গুছিয়ে নিয়ে আসো সামির, আমি ইয়াসমিন ম্যাডামকে নিয়ে পিক আপ পয়েন্টে যাচ্ছি, ওনাকে আর্জেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সামির কিট গোছাতে ব্যস্ত হয়ে পড়লে সাইফ এবং অপর লেফটেন্যান্ট সেই বাড়ি থেকে বের হয়ে দ্রুত পায়ে বাকিদের সহ পিক আপ পয়েন্টের দিকে এগিয়ে যেতে থাকে। তারা যখন সেই বাড়ি থেকে ঠিক 81 কদম দূরে এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসে বিকট ভয়ঙ্কর শব্দ। শব্দের উৎস খুঁজতে পেছনে ফেরার পূর্বেই কোনো এক অজানা শক্তির ধাক্কায় এক নারীসহ 5 জন যুবক ছিটকে এক এক দিকে পড়ে গেল। বিকট শব্দের পর চারিদিকে ছেয়ে গেল পিনপতন নীরবতা। সেই নীরবতাকে চূর্ণ করতে বোধহয় নিশা মৃদু স্বরে গোঙালো। ধোঁয়ায় চারিদিকটা বেশ আবছা আবছা হয়ে আছে, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। সাহেব কাশতে কাশতে সোজা হয়ে উঠে বসলো। তার ঠিক সামনেই মাটির উপর পড়ে থাকা নিশাকে দেখে এগিয়ে যেতে নিয়েও সে থেমে গেল। হতভম্ব ভঙ্গিতে চকিতে পেছনে ফিরে সেই বাড়ির পানে তাকালো। মুহূর্তেই সে তীব্র স্বরে চিৎকার করে উঠল একটা নাম ধরে, সামির। প্রত্যয় ইতিমধ্যে উঠে ছুট লাগিয়েছে সেই বাড়ির দিকে। হতভম্ব আরো দুজন লেফটেন্যান্টরাও সেদিকে ছুটে গিয়েছে। সাহেব বিস্ময় কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে নিলেই একজন লেফটেন্যান্ট তাকে বাধা দিয়ে বলল, আমাদের ম্যামকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে যেতে হবে, শি ইজ ইনজিউরড। সাহেব আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে অতি কষ্টে উচ্চারণ করল, সামির ওই বাড়ির ভেতর ছিল, ও ইনজিউরড, ওকেও নিতে হবে সঙ্গে, লেট মি গো। লেফটেন্যান্ট আটকে রাখা কান্না গিলে নিয়ে বলে, ওই বাড়ি অক্ষুণ্ণ নেই, ওখানে এখন সামিরের ইনজুর্ড বডি না, বরং ওর ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ পাওয়া যাবে। সাহেব ধপ করে ফের মাটিতে বসে পড়ল। দূর হতে ভেসে আসছে প্রত্যয়সহ আরো দুজন লেফটেন্যান্টের চিৎকার। হিতাহিত জ্ঞানশূন্য সাহেব নিষ্পলক চেয়ে রইল সেই পানে। এরকম অসংখ্য স্বামীর মাতৃভূমির মাটিতে দেশের স্বার্থে শহীদ হচ্ছে। কজন আর নাম জানে এই দেশের সাধারণ নাগরিকরা? এইরকম বহু স্বামীরা এই দেশের মাটিতে জন্ম নেয় বলেই হয়তো সাধারণ নাগরিকরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে, কারণ তারা জানে এই স্বামীরাই একদিন বড় হয়ে তাদের এবং মাতৃভূমির সুরক্ষার জন্য নিজেরা রাতের পর রাত নির্ঘুম পার করবে। যে নির্ঘুম রাতের সাক্ষী কেবল মহান প্রতিপালক। অতঃপর একদিন তারা এভাবেই চিরনিদ্রায় শায়িত হয়। সন্তানের ঘরে ফেরার অপেক্ষা করা পিতামাতার কাছে পৌঁছায় সন্তানের বুলেটে জর্জরিত নিথর দেহ কিংবা ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ।
নিবিড়ভাবে চোখের সামনের বিধ্বংসী দৃশ্যপট দেখতে থাকা সাইফ তার সম্বিত ফিরে পায় এক রক্তাক্ত হাতের ছোঁয়ায়। সাইফের ডান হাতটা সেই হাতের ছোঁয়ায় মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। মাথা ঘুরিয়ে পাশে চাইতেই সে দেখল জীবন তৃষ্ণায় তরপাতে থাকা এক রমণীকে। অতি কষ্টে তার মুখে উচ্চারিত একটা শব্দ সাইফের কানে এসে পৌঁছায়, পানি। ব্যাস এইটুকুই। অসম্পূর্ণ কথা মুখে রেখেই দ্বিতীয় দফা চেতনা হারায় নিশা। ডিউটিরত একজন আর্মির কাছে তার ডিউটি ফার্স্ট প্রায়োরিটি। তাই তো সাইফ 48 কেজি সেই নারী দেহটা তুলে নিয়ে অগ্রসর হলো অপেক্ষারত হেলিকপ্টারের দিকে। তার পিছু পিছু আরো একজন লেফটেন্যান্ট হাঁটতে হাঁটতে হাতের ওয়াকি টকি দ্বারা হেডকোয়ার্টারে পৌঁছে দিল খুদে বার্তা, The mission is accomplished with one martyr. কক্সবাজার সি বিচের কাছাকাছি এক রিসোর্টে এসে পৌঁছেছে দুর্জয়। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তদন্ত করে সে জানতে পেরেছে রইস দিলদার নামক একজন ভারতীয় লোক এই রিসোর্টের দায়িত্বে রয়েছেন। সেই রইস দিলদারকে হাতে নাতে ধরতেই দুর্জয়ের কক্সবাজারে আগমন। পরিকল্পনা অনুযায়ী একজন ডাক্তারের পরিচয় দিয়ে হোটেলে চেক ইন করে সে। রিসিপশন কাউন্টার হতে সে এই তথ্যটুকু সংগ্রহ করে নিয়েছে যে রইস দিলদার এই মুহূর্তে রিসোর্টে উপস্থিত আছে কিনা। কিন্তু দায়িত্বরত রিসিপশনিস্ট তাকে জানায় যে রইস দিলদারকে আগামীকাল রিসোর্টে পাওয়া যাবে। দুর্জয় আর অতি আগ্রহ প্রকাশ করলো না তার সামনে। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে রুমের চাবি নিয়ে নিজের জন্য নির্ধারিত রুমে পৌঁছে যায়। রুমে পৌঁছে সর্বপ্রথম সে জুলফিকারকে কল দেয়। কিছুক্ষণ ফোন বাজতেই অপর পাশ হতে কল রিসিভ হয়। দুর্জয় উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে,